ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমরা অনেকেই জেনে গেছো যে এসএসসি জিডি নতুন যে নোটিফিকেশন ইতিমধ্যে চলে এসেছে, অনেক ভ্যাকান্সি এসেছে। এরপরে ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না বা এটাই থেকে যাবে কি না সে বিষয়ে তো অবশ্যই কথা বলবো। তার আগে বলে দিই, যারা মূলত আর্মড ফোর্স পছন্দ করো, এটা হচ্ছে আগে কি বলা হতো প্যারামিলিটারি, তাই তো, কিন্তু এখন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বলা হয়, যেটাকে শর্টকাটে বলছে সিএপিএফ, ঠিক, অর্থাৎ সশস্ত্র বাহিনী। এই পোস্ট যারা আর্মির স্বপ্ন দেখে, কোনো কারণে আর্মি হতে পারলো না, তারা এই এসএসসি জিডির পোস্টকে খুব পছন্দ করে। তো যারা নতুন আছো চ্যানেলে তাদের ক্ষেত্রেও বলবো, যারা পুরনো আছো তাদের ক্ষেত্রেও বলবো, সমস্ত বিষয় খুঁটিনাটি আলোচনা করে দেব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটায় স্কিপ না করে সুন্দরভাবে দেখবে, তাহলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেব। কারণ পুলিশের সাথে কিন্তু এই জিডির কিন্তু মেল নেই, অনেকগুলো পার্থক্য আছে, সেগুলো আমি আলোচনা করে দেব। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নোটিফিকেশানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে কবে পর্যন্ত থাকবে। সেটা হলো 5 তারিখ থেকে 14 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ শুরু হয়ে যাচ্ছে এবং অক্টোবরের 14 তারিখ পর্যন্ত তোমরা মোটামুটি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যাদের স্বভাব আছে শেষে ফর্ম ফিল আপ করার, তাদের উদ্দেশ্যে বলছি যে এমন করবে না। তার কারণ হতে পারে যে কোনো রকম টেকনিক্যাল সমস্যার কারণে তুমি ফর্ম ফিল আপ করতে পারলে না, তাহলে কিন্তু তখন আর কাউকে ব্লেম করে কোনো কাজ হবে না। কাজেই চেষ্টা করবে কোন সময় ফর্ম ফিল আপ করার। 5 তারিখ বলেছে তো, 2 দিন গ্যাপ দেবে, অর্থাৎ 7 থেকে 8 তারিখ এইরকম সময় তোমরা ফর্ম ফিল আপ করা শুরু করে দেবে, বেশি দেরি করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখা গেল ফর্ম ফিল আপ করাকালীন কোনো ভুল করে দিয়েছো, সেক্ষেত্রে কারেকশান উইন্ডো ওপেন করা হবে। সেটা হলো নভেম্বরের 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তোমরা কারেকশান করে নিতে পারবে, তবে চেষ্টা করবে যেন ফর্মে কোনো ভুল না হয়। আর টেন্টেটিভ শিডিউল করা হয়েছে সিবিটি এক্সামের জন্য, সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ মোটামুটি ফেব্রুয়ারি ধরে রাখো। জানুয়ারি 27-28 তারিখ থেকে মোটামুটি যদি পরীক্ষা শুরু হয়, তাহলে ফেব্রুয়ারি হয়তো গোটাটা নিয়ে নেবে। তো মোটামুটি জানুয়ারি টু ফেব্রুয়ারি বলে দিয়েছে টেন্টেটিভ ডেট। সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে। আমাদের পুলিশের পরীক্ষা যেমন হয় ওএমআর সিটে, সেরকম কিন্তু হবে না, ঠিক আছে? এই বিষয়টা আগেই ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, অনেক অনেক বড় একটা দিয়েছে তো মানে নোটিফিকেশান, তো সবটা আলোচনা না করা গেলেও আমি মেন পয়েন্টগুলো আলোচনা করে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এক্সামের পেপার কি হবে। আগে কি হতো, আগে হতো যে অনলি হিন্দি এবং ইংলিশ বাইল্যাঙ্গুয়াল হতো, কিন্তু এখন মোটামুটি এই যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ল্যাঙ্গুয়েজগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তার মধ্যে বেঙ্গলিও থাকছে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদের একদম নিশ্চিন্ত করে দিচ্ছি যে বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। বাট এখানে একটা ব্যাপার আছে কি, সেটা হচ্ছে গ্রামারের যে পার্টটা আছে না, সেটা হয় ইংলিশে দিতে হবে, আদারওয়াইজ হিন্দিতে। অর্থাৎ যেটা গ্রামার আছে কেবলমাত্র সেটা ইংলিশে থাকবে, হিন্দিতে থাকবে। এই দুটোর মধ্যে তোমাদেরকে চুজ করতে হবে তোমরা কোনটায় কমফর্টেবল রয়েছো, ঠিক আছে? আর বাদবাকি কোশ্চেন যেমন হচ্ছে জিকে, ম্যাথ, রিজনিং, সেগুলো তোমরা বাংলা চুজ করলে বাংলাতে প্রশ্ন পেয়ে যাবে। আচ্ছা, অনেক বড় নোটিফিকেশান, তো আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে হাইলাইট করব, ঠিক আছে? দেখো পে স্কেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ এটা দেখে আবার অনেকের মোটিভেশন জেগে যায়। সেটা হচ্ছে সেন্ট্রালের চাকরিতে মূলত বেতনটা খুব হাই থাকে, ঠিক আছে? এইটুকু তোমরা অনেকেই জানো। তো দেখতে পাচ্ছ যে এটা পে লেভেল 1 অনুযায়ী পে করা হবে। মোটামুটি তোমাদের পেমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে সেপয় যদি হও এনসিবিতে, তাহলে ধরো পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পাওয়া যাবে, এবং পে লেভেল 3
এটা থাকবে 21,700 থেকে 69,100 টাকা, মানে বাকি যে পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এনসিবিকে যদি বাদ দেওয়া হয় এখান থেকে। আচ্ছা, এনসিবি মানে হচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে। আচ্ছা, দেখো ভ্যাকান্সিসগুলো আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি শর্টকাটে। প্রথমে দেখতে পারবে যে এই যে সেপারেট করে দিয়েছে, দেখতে পারবে এই যে এরিয়াটুকু, এইটা হচ্ছে মেলদের ভ্যাকান্সি, এই যে, আর এখান থেকে এটা হচ্ছে ফিমেলদের ভ্যাকান্সি। আর এইটা হচ্ছে গ্র্যান্ড টোটাল মানে হচ্ছে মেল এবং ফিমেল মিলে যে টোটালটা করেছে সেটা হচ্ছে এটা। তো গ্র্যান্ড টোটাল ওই সব দেখে লাভ নেই, মূল কথা হচ্ছে যে তুমি যে ক্যান্ডিডেট সেই পোস্টগুলো দেখো। তুমি যদি ইউআরের প্রার্থী হও এবং তুমি একটা মেল ক্যান্ডিডেট হও, তাহলে তোমার জন্য ভ্যাকান্সি কিন্তু এগুলো, এইটা মাথায় রাখবে। টোটাল ভ্যাকান্সি কত, অল ইন্ডিয়া কত, ওইসব দেখে তোমার কাজ নেই। আর একটা জিনিস আমি বলে দিই যে এসএসসি জিডিতে যেটা হয় না, স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আসে, বোঝা গেল, স্টেট ওয়াইজ ভ্যাকান্সি আসে। এর মধ্যেও আবার ভাগ আছে, কীরকম ভাগ আছে, ধরো জেনারেল স্টেট, তারপরে ধরো বর্ডার স্টেট, তারপরে ধরো নকশাল স্টেট, এইরকম ভ্যাকান্সি আছে, বুঝলে তো। ধরো যাদের ইন্টারন্যাশনাল বর্ডারের এরিয়াতে ধরো কারোর স্টেটের কিছু কিছু মানে জেলা ধরো আছে, তো তারা কিন্তু চলে যাবে বর্ডার জেলাতে। ধরো কোনো জায়গায় ধরো নকশাল এরিয়া হিসেবে এখনও মানে প্রভাব রয়েছে, সেই সব জায়গা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে চলে যাবে, এরকম আছে নকশাল ডিস্ট্রিক্ট, বুঝলে তো। এরকম করে ভাগ করা আছে, আমি সব কিছু বলবো, আগে ভ্যাকান্সিগুলো মোটামুটি বলে দিই। তোমরা দেখতে পারবে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ, স্পেশাল সেক্রেটারিয়েট ফোর্স যেটা, সেটা এসএসএফ, এবং লাস্ট আছে এনসিবি। সব থেকে যেটা হচ্ছে অল ইন্ডিয়া কাট অফ যে দুটো যাবে সেটা হচ্ছে এসএসএফ এবং এনসিবি, এই দুটো অল ইন্ডিয়া বেসিসে কাট অফ যাবে, অর্থাৎ স্টেট ওয়াইজ কাট অফ যাবে না। আর বাকি যে ফোর্সগুলো আছে এই দুটো বাদ দিয়ে সেই সমস্ত ফোর্সের কাট অফ নিজস্ব স্টেট অনুযায়ী কাট অফ যাবে, ক্লিয়ার। এবং স্টেটের মধ্যেও আবার জেনারেল ডিস্ট্রিক্ট আলাদা কাট অফ যাবে, হ্যাঁ, আবার বর্ডার ডিস্ট্রিক্ট আলাদা কাট অফ যাবে, নকশাল ডিস্ট্রিক্ট আলাদা কাট অফ যাবে, ক্লিয়ার। আচ্ছা চলো নেক্সট। প্রথমে যেটা হবে তোমাদের সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্টটাই হবে, তারপরে তোমরা মাঠ পাবে। এজ লিমিটের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, এই জায়গাতে একটু কনফিউশন প্রত্যেকের থাকে। দেখো, তোমরা সহজ ভাষায় যেটা বুঝবে, 18 থেকে 23 বয়স বলেছে তো, ওই সব বাদ দিয়ে সহজ যেটা বুঝবে সেটা হচ্ছে তোমাদের বয়স যেন এই 2/1/2002 থেকে নট বিফোর 2/1/2002, মানে 2/1/2002 আগে যেন জন্ম না হয়, তাহলে তো তুমি বড় ছেলে হয়ে যাবে, মানে বড় ছেলে বা বড় মেয়ে হয়ে যাবে, তো খুব বেশি সিনিয়র হলে হবে না। এবং 1/1/2007 অর্থাৎ এর পরে জন্ম হলে হবে না, অর্থাৎ 2/1/2002 থেকে 1/1/2007 পর্যন্ত তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি ইউআরের জন্য এলিজিবল। এবার হচ্ছে কি, যারা এসসি এসটি আছো তারা এছাড়াও আরও 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড় পাবে, এছাড়াও আদার্স আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, কোথায় যাব, অনেক বড় নোটিফিকেশান, ইম্পর্টেন্ট জায়গাগুলো ছাড়া আমি বাকি জায়গা ডিসকাস করতে চাইছি না, কারণ এত বড় নোটিফিকেশান নিয়ে যদি আমি ডিসকাস করতে লাগি তাহলে বুঝতেই পারছো কী অবস্থা হতে চলেছে, বুঝলে। এডুকেশনাল কোয়ালিফিকেশানসটা ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, কিন্তু কেমনভাবে বা কোন সময়, এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট 1/1/2025, অর্থাৎ 1/1/2025 আগে তোমার হাতে যেন মাধ্যমিকের রেজাল্ট থাকে, তাহলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপরে যদি তোমার রেজাল্টের নিচে দেখবে একটা ডেট দেওয়া থাকে, তো তারপরে যদি তোমার রেজাল্ট আসে তাহলে কিন্তু তুমি এলিজিবল হচ্ছ না, এই বিষয়টা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এই যে এসএসসি জিডিতে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এইটা, যেটা তুমি পুলিশে পাবে না,
ঠিক আছে। কী আকর্ষণীয় বিষয়, তোমরা যারা কলেজে পড়াশোনা করেছো, মোটামুটি কিছু কিছু স্কুলেও থাকে, সব স্কুলে থাকে না, মেনলি কলেজে বেশি থাকে, তো স্কুলেও থাকে কিছু কিছু। তো সেটা হচ্ছে এনসিসি এ, মানে যেটা হচ্ছে একদম বেসিক লেভেলের যে এনসিসির কোর্স, সেটা যদি করা থাকে তাহলে এনসিসি এ সার্টিফিকেট থাকে তোমাদের কাছে। তাহলে কি হবে, 2% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন তোমরা পাবে, অর্থাৎ এক্সামিনেশন যত নাম্বারের হচ্ছে তার 2% নম্বর তোমাদেরকে দেওয়া হবে। বি সার্টিফিকেট থাকলে 3% মার্কস পাবে, এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5% মার্কস পাবে। এবং তোমরা বিশ্বাস করবে না যে এই 5% মার্কসটা বহু বহু স্টুডেন্ট কিন্তু পায়। কারণ যারা দেখবে এই সেনাবাহিনীতে যাব এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা পড়াশোনা করে না, তারা এই সমস্ত কোর্সগুলো মূলত করে রাখে। কাজেই এই সার্টিফিকেট নেই এমন ছেলে মেয়ের সংখ্যা খুব কম, বুঝতে পারলে। তাই এই বোনাস নাম্বারটা মোটামুটি আমি বলতে পারি 90% অ্যাবভ স্টুডেন্ট কিন্তু এইটা ক্যারি করে, আর করাটাও দরকার, কেনই বা করবে না, তাই না? স্বপ্ন দেখেছে যখন, তখন ওগুলো তো তারা এনসিসি তো করেই রাখবে। তারপরে চলে যাই অ্যাপ্লিকেশন ফি হচ্ছে অনলি 100 টাকা। এসএসসি এক্সামের সবথেকে একটা ভালো গুণ হচ্ছে এইটা, যে খুব দরিদ্র খেটে খাওয়া পরিবারের ছেলেও যদি তুমি হও, তাও তোমার খুব একটা গায়ে লাগবে না 100 টাকার ফর্ম ফিল আপ করতে। কিন্তু অন্যান্য পরীক্ষা আছে যেগুলোর ফর্ম ফিল আপ হয়তো 250 টাকা, 300 টাকা, কোনো ফর্ম ফিল আপ তো 500-600 টাকাও হয়ে যায়। তো সেক্ষেত্রে এইটা একটা ভালো দিক আমি বলবো। আরেকটা ভালো দিক কি, সেটা হচ্ছে ওমেন ক্যান্ডিডেটস যারা আছে, অর্থাৎ মহিলা, তাদেরকে সবসময় এসএসসি কী করে বলো তো, তাদেরকে এনকারেজ করে, গভর্নমেন্ট তাদেরকে এনকারেজ করে যে তোমরা এগিয়ে এসো, তোমরা চাকরিতে জয়েন করো, তোমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসো, অংশগ্রহণ করো, তাদেরকে এনকারেজ করা হয়। তাই তাদের কিন্তু কোনো রকম কোনো ফিজ নেওয়া হয় না, তাদের পেমেন্ট ফিজ কিন্তু এক্সেম্প্ট করে দেওয়া হয়, অর্থাৎ ছেড়ে দেওয়া হয়। এছাড়া যারা এসসি এসটি আছে এবং এক্স সার্ভিসম্যান আছে, তাদের ক্ষেত্রেও সেম রুলস এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট, অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে না হবে, সেটা যদি নিজে না পারো, তাহলে আমি সবসময় অ্যাডভাইস করব কোনো একটা ভালো সাইবার ক্যাফেতে যাবে, যেখানে দেখবে ভুলভ্রান্তির পরিমাণটা কম হয়, সেখানে গিয়ে দায়িত্ব করে নিজে বসে থেকে ফর্মটা ফিল আপ করবে। অনেকেই কী করো, ডকুমেন্টসটা দিয়ে এসো, দাদা করে দিও তো ফর্মটা ফিল আপ। ভাই, চাকরিটা সে করবে না, চাকরিটা কি সে করবে? তুমি যেহেতু চাকরি করবে, তাই তোমার দায়িত্ব যে নিজের ফর্মটা ঠিকঠাকভাবে বুঝে নেওয়া, যে ঠিক আছে কি না, এবং ফাইনাল সাবমিশন করার আগে ভালো করে দেখে নেওয়া। এইগুলোর জন্য একটু নিজেকে দায়িত্ববান হতে হয়, ঠিক আছে? ছেড়ে দিলে হবে না, দাদা আছে দেখে নেবে, ওভাবে কোনো দিন হয় না ভাই। সে কেন দায়িত্ব নেবে তোমার? তুমি নিজে বসে থেকে করে নেবে। যাই হোক, কথা আরও হবে। এর মাঝে বলে দিই যে সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার সেন্টার কোথায় হতে চলেছে, এই নিয়ে অনেকের মধ্যে চিন্তা থাকে। তো আমি তাদেরকে বলে দিচ্ছি, এই যে ইস্টার্ন রিজন যেটা আছে ER, এর মধ্যে আমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গল চলে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এদের যে সকল জায়গায় সেন্টার পড়বে, সেটা যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় নিতে পারো তুমি, ধরো কলকাতা সেন্টার নিতে পারো, তুমি শিলিগুড়ি সেন্টার নিতে পারো, তুমি বারডোয়ান বা বর্ধমান যেটাকে বলে সেখানে সেন্টার নিতে পারো। এগুলো মোটামুটি আছে সেন্টার নেওয়ার মতো। তাছাড়া আরও আছে যারা অন্যান্য স্টেটের, উড়িষ্যার যারা, তারা আরও ভুবনেশ্বর নিতে পারে, হ্যাঁ, তারা আরও অন্যান্য জায়গা নেবে। যাই হোক, আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য স্পেশালি বলে দিলাম। আচ্ছা, নেক্সট চলে যাই, আরও কি ইম্পর্টেন্ট জায়গা আমরা হাইলাইট করতে পারি। এই যে স্কিম অফ এক্সামিনেশন, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা আগে হবে, পরীক্ষাতে একটা মিনিমাম কাট অফ নাম্বার হবে, তার ভিত্তিতে তোমরা মাঠে ডাক পাবে। মাঠে যদি মোটামুটি পাস করে যাও, তাহলে আরেকবার কাট অফ বেরাবে, সেই কাট অফের ভিত্তিতে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল যদি পাস করে যাও, তারপরে গিয়ে, মানে মেডিকেলের সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, তারপরে গিয়ে ফাইনাল যে লিস্টটা বেরাবে, সেই লিস্টের থ্রুতে কিন্তু চাকরিটা হয়, ঠিক আছে? পুরো প্রসেস হচ্ছে এইটা। এই জন্য প্রথম প্রসেস হচ্ছে সিবিটি এক্সামিনেশন, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। কি আছে সেখানে, সেটা হচ্ছে 80টা টোটাল তোমরা এখানে নাম্বার অফ কোয়েশ্চেন পাবে। 20টা পাবে তোমরা রিজনিং থেকে, 20টা পাবে জিকে থেকে, 20টা পাবে ম্যাথ থেকে,
এবং ইংলিশ অর হিন্দি যেটা আমি বলছিলাম সেটা পাবে 20টা। মোটামুটি তোমরা 80টা প্রশ্ন পাবে। 80টা প্রশ্ন পাবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ 160 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। ক্লিয়ার? 160 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? টাইম তোমাদের থাকবে 60 মিনিটস বা 1 ঘন্টা, এবং এখানে নেগেটিভ থাকবে। তাই এই জায়গাটা একটু তোমরা খেয়াল করবে যে নেগেটিভ মার্কিংয়ের পরীক্ষাতে আন্দাজে কিন্তু গোল করতে যাবে না, আন্দাজে কিন্তু কিছু করা যাবে না। কত নেগেটিভ থাকবে? দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং 0.25। 0.25 মানে হচ্ছে কি বলতো, 1/4 নেগেটিভ, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল করলে একটা প্রশ্নের মান বাদ যায়। অর্থাৎ তুমি যদি 4টে প্রশ্ন ভুল করো তাহলে 2 নাম্বার মাইনাস হবে। কেন 2 নাম্বার মাইনাস হবে? একটা প্রশ্নের মান 2। সোজা ভাষায় বুঝিয়ে দিলাম, কারণ অনেকেই এগুলো বুঝতে পারে না। ঠিক আছে? এমন নয় যে 4টে ভুল করলে 1 বাদ যাবে, এমন নয়। সেটা তখনই হয় যখন প্রশ্নের মান 1 থাকে, 1 নম্বর থাকে। ঠিক আছে? এখানে সিলেবাস দেওয়া আছে, আমি এগুলো ডিটেলসে বলছি না। এখান থেকে তোমরা সিলেবাসগুলো দেখে নেবে যে কি কি বিষয়ে তোমাদের এখানে পড়তে হবে। তবে আমি তোমাদেরকে যেটা বলবো যে কিছু বাদ নেই, বুঝলে তো। 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ 10ম ক্লাসের ম্যাথ, 10ম ক্লাসের লেভেলের ইংলিশ, বা যারা হিন্দিতে দেবে তাদের তো একই ব্যাপার। হিন্দি অনেক সহজ আসে এসএসসি জিডিতে, জানো তো, অনেক সহজ হিন্দি আসে। ইংলিশও যে আহামরি কঠিন আসে এমন নয়, তবে নিজেদের চয়েস, তোমরা যেটা তোমরা চয়েস করবে সেটা ডেফিনেটলি নিতে পারো। ঠিক আছে? এরপরে তোমরা যদি পরীক্ষা পাশ করে যাও তখন তোমরা পাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেখানে কি হবে, সেখানে প্রথমে অনেক সেন্টারে আলাদা আলাদা নিয়ম আছে, তবে ম্যাক্সিমাম সেন্টারে যেটা করা হবে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই। সেটা হচ্ছে আগে শারীরিক মাপজোকটা নিয়ে নেবে। ম্যাক্সিমাম সেন্টারে যেটা হয়, শারীরিক মাপজোক কীরকম নিয়ে নেবে, ধরো তোমার হাইট মেপে নিল, তোমার চেস্ট মেপে নিল, তোমার ওয়েট মানে ওজনটা মেপে নিল। তারপরে তুমি যদি ঠিকঠাক হও, ক্রাইটেরিয়ার মধ্যে আসো, তাহলে তোমাকে বা রানিংয়ের জন্য পাঠিয়ে দেবে। ঠিক আছে? তো কি কি আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে আমরা কি কি পাবো, সেটা হচ্ছে 80 থেকে 85 সেন্টিমিটার বুক থাকতে হবে, মানে চেস্ট। ওটা কোথায় দেওয়া আছে, যাই হোক আমি এটা আগে আলোচনা করে নিই। সেটা হচ্ছে আগে রানিংয়ের ব্যাপারটা আলোচনা করে নিই, তারপরে আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে? দেখো, মেল যারা আছো তাদের 5 কিমি রান হবে 24 মিনিটে। 24 মিনিটে 5 কিমি রান। ফিমেলদের 1.6 কিমি মানে 1600 মিটার, যদি সহজ কথায় বলি 1600 মিটার রান হবে, 8.5 মিনিট টাইম থাকবে। ঠিক আছে? এবং যারা অন্যান্য রিজনে থাকে, ফর ক্যান্ডিডেটস আদার দ্যান দোজ বিলঙ্গিং টু লাদাখ রিজন, অর্থাৎ লাদাখ বাদ দিয়ে বলছে, লাদাখের জন্য স্পেশাল একটু নিচে দেখো দিয়ে দিয়েছে লাদাখের জন্য তাদের জন্য কীরকম হতে পারে, অর্থাৎ হিল এরিয়া হলে একটু আলাদাভাবে ছাড় পাওয়া যায়। যাই হোক, ওসবের সাথে কোনো সাথ নেই। তো এই হচ্ছে বিষয়। আর কি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হাইট কত লাগবে, তুমি যদি ছেলে হও তোমার 170 সেন্টিমিটার লাগবে। অনেকেই বলে আমার তো 171 আছে, তাহলে কি আমাকে বাদ দিয়ে দেবে? একদমই না, হাইট যেটা আছে সেটাই। ঠিক আছে? হাইটে কোনো রকম কোনোভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হয় না। একটা জিনিস মাথায় রাখবে, যারা ওখানে আছেন না মাপজোক করার জন্য, তারাও কিন্তু চেষ্টা করেন যাতে কোনো রকমভাবে তোমাকে মাঠে যেন দৌড়ানোর চান্সটা দেওয়া হয়। কিন্তু যদি না হয়, হাইট ধরো 169 হচ্ছে তোমার, কোনো রকমভাবে দেওয়া যাচ্ছে না, কি করে দেবে বলো তো? ঠিক আছে? যেটা সম্ভব নয় সেটা নয়, যেটা সম্ভব সেটাকে তারা কিন্তু বেগড়ানোর চেষ্টা করে না। ফিমেল হলে 157 সেন্টিমিটার হাইট। ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক দরকার। এই যে বলছিলাম যেটা চেস্ট বা বুকের ব্যাপারটা কি হবে, 80 সেন্টিমিটার হচ্ছে মিনিমাম লাগবে এবং 5 সেন্টিমিটার হচ্ছে ফোলাতে হবে। বুঝলে তো? এক্সপেনশন করা মানে ফোলাতে হয়। এই হচ্ছে ব্যাপার। এগুলো একটু যারা ছাড় পায়, শিডিউল ট্রাইব, এরা একটু ছাড়টার পায়, এদের ব্যাপারগুলো একটু আলাদা করে দেওয়া আছে, আমি সে ব্যাপারে যাচ্ছি না। ঠিক আছে? ওয়েটটা কি বলেছে এখানে, বলেছে প্রপোর্শনেট করতে হবে ওয়েট, মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে হাইট যেমন আছে তেমন ওয়েট লাগবে। ঠিক আছে? ওয়েট নিয়ে অত চাপ খাওয়ার কারণ নেই, ওয়েটে সবাইকে পাস করিয়ে দেওয়া হয়, ওয়েটে কাউকে বাদ দেওয়া হবে না, ও নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে? যাই হোক, তারপরে তোমাদের
মেডিকেল এক্সামিনেশন হবে যদি মাঠ পাস করে যাও, ডিটেল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এসব ব্যাপারগুলো আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ডেট অফ বার্থটা তোমরা স্পেশালি দেখে নেবে ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবে, অন্যরকমভাবে ডেট অফ বার্থ দিতে যাবে না, তার কারণ এক্সামটাই দিতে পারবে না। যদি টিসিএসের মতো জায়গায় এক্সাম পড়ে তাহলে কিন্তু ওরা খুব স্ট্রিক্ট, ঠিক আছে? সব ডকুমেন্টস যেন ঠিকঠাক থাকে, ভুল থাকলে এক্সামটাই দিতে দেবে না। বারবার বলছি, এই জায়গাটা দেখে কিন্তু কেউ কনফিউজড হবে না যে ইউআরের কি 30% পেলে পাস করে যাব, ওটা ব্যাপার নয় বাবু। ইউআরের 30% মানে কি বলছে, এটা হচ্ছে মিনিমাম। মানে ধরো একটা কথার কথা আমি বলছি, ধরো 100 নম্বরের পরীক্ষা হয়েছে, কথার কথা বোঝো, দিয়ে ধরো তুমি 25 পেয়েছো, তুমি জেনারেল ক্যান্ডিডেট, তোমাকে পাস করাবে না, তাতে ভ্যাকান্সি ওদের পড়ে থাক, ওরা ভ্যাকান্সি ফিল করবে না, কিন্তু তোমাকে নেবে না। মিনিমাম তোমাকে 100-র মধ্যে 30 পেতে হবে, তবে গিয়ে নেবে, এটা মিনিমাম। কিন্তু কি বলো তো, মিনিমাম কাট অফ কোনো দিন নামে না, সবাই বেশি নম্বর পায়, ঠিক আছে? কারণ সবাই মেহনতি ছেলে, পড়াশোনা করে, নম্বর কিন্তু সবাই কম বেশি পায়, তাই এটা নিয়ে অত চাপ খাওয়ার কিছু নেই। ওটা যা আছে ওটা ওর মতো থাকতে দাও, ও নিয়ে ভাবতে হবে না। এই জায়গাটা বলে দিই, খুব ভাইটাল জায়গা। ওই যে বললাম, অনলাইনের দোকানে গিয়ে সাইবার ক্যাফের দাদাকে দাদা করে দিও তুমি, এইভাবে বলে কিন্তু চলে আসবে না। এটা হচ্ছে সবথেকে বোকা এবং গাধার মতো একটা আচরণ। এই জায়গাটা খেয়াল রাখবে। অনলাইনে সাইবার ক্যাফে এভাবে যদি ফর্ম তুমি তোমার ডকুমেন্টস রেখে চলে যাও, তারা কি করবে জানো, ABCD করে সাজিয়ে দেবে পরপর। ধরো এতে আছে BSF, কিন্তু তুমি চাও CISF, কথার দ্বারা বলছি, তুমি চাও CISF, তো CISF মানে কি, CISF মানে বি তোমাকে সবার আগে রাখতে হবে, ফার্স্ট চয়েস, ঠিক আছে? এমন না যে ফার্স্ট চয়েস দিয়েছি, সেটা যদি আমি পাস না করতে পারি তাহলে আমি ফেল করে গেলাম, এমন না। ধরো তারপরে তোমার সেকেন্ড চয়েস ধরো SSB, তাহলে এখানে তুমি দেবে ডি। অর্থাৎ আমি যদি CISF-এর কাট অফ ক্লিয়ার না করতে পারি তাহলে আমি SSB-তে দেখব। দেখা গেল আমি SSB-র, এটা হচ্ছে আমার সেকেন্ড চয়েস, ধরো আমি SSB-র কাট অফও ক্লিয়ার করতে পারিনি, কথার কথা বলছি, তাহলে ধরো আমি দিলাম এখানে, আমি ধরো দিলাম আসাম রাইফেল, মানে আমি এখানে দেবো EF, আমার থার্ড চয়েস। এইভাবে প্রতিটা চয়েস তোমাকে দিতে হবে। কিন্তু দেখা গেল তুমি BSF-কে শেষে দিতে চাইছিলে, কথার কথা বলছি, অনেকে BSF-কে আগে দেয়, সেটা বিষয় নয়, কিন্তু ধরো শেষে দিতে চাইছিলে, কিন্তু সাইবার ক্যাফের ওই দাদাটা BSF-কে 1 নম্বরে দিয়ে দিয়েছে, তুমি জানো না। তুমি ধরো পরীক্ষাতে একটা ভালো মতো নম্বর পেয়েছো, দিয়ে তুমি মনে মনে ভাবছো আমি তো CISF পাবো, আমি ভালো নম্বর পেয়েছি, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে দিচ্ছে BSF। কারণ কারণ কি বলবো, ডিপার্টমেন্ট তো জেনে বসে নেই যে তুমি কি চাও। ওরা কি জানে, ওরা জানে তুমি ফর্মে BSF আগে দিয়েছো মানে তুমি BSF চাও, ওরা সেটাই ভাববে। তাই এই জায়গাটা কিন্তু গাধার মতো ভুল করবে না, যেটা চাও সেটা আগে দেবে, সেটা ফার্স্ট চয়েস, তারপরে যেটা চাও সেটা সেকেন্ড চয়েস, তারপরে যেটা চাও সেটা হচ্ছে থার্ড চয়েস। এইভাবে চয়েসগুলোকে ভরবে, ঠিক আছে? এই জায়গাটার জন্য ভুল না হয়, ঠিক? চলো আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দেবো, তারপরে এই ভিডিওটাকে ক্লোজ করব, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো তোমরাও হয়তো ধৈর্য হারিয়ে ফেলবে। কিন্তু আমি অনেস্টলি বলছি, এত ভালো করে না ভেঙে ভেঙে কেউ বোঝাবে না, ঠিক আছে? তার কারণ কি বলো তো, যে আমরা যারা এই সব বিষয়ে ভিডিও করি তারা কিন্তু সকলেই না সব কিছু জানি না, এটা একটা বিষয়, জানো তো? সবাই কিন্তু সবটা জানে না, কিন্তু তাও ভিডিও করে। কেন করে? করতে হয় তাই করছে, কিন্তু এটা ঠিক নয়। কিন্তু কি বলতো, যে সবটা জানে না তার ভিডিও দেখা কিন্তু দরকার। কারণ কি? কারণ সে তোমাকে সঠিক গাইড করবে, সঠিক ইনফরমেশন দেবে। আর যে সঠিক জানে না সে কি করবে, এই পিডিএফটা পেয়েছে তোমাকে কোন রকম করে একটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে, তাতে তুমি যদি কিছু ভুলও বুঝে থাকো না তাতেও কিচ্ছু করার থাকবে না, বুঝতে পারলে তো? এই জন্য সবসময় খেয়াল করবে, যারা যে বিষয়টা বোঝে তাদের কাছেই না সেই বিষয়টা নিয়ে শুনবে বা সেই বিষয়টা নিয়ে ভিডিও দেখবে। এটা আমি বারণ করছি না যে অন্যদের ভিডিও দেখা বন্ধ করে দাও, একদমই নয়। একটা মানুষ সব জানতা হতে পারে না, কেউ হয়তো পুলিশের ব্যাপারে ভালো জানে, কেউ হয়তো টিচারের যে এক্সাম নিয়ে ভালো জানে, কেউ হয়তো PSC-র এক্সাম নিয়ে ভালো জানে। তো যে যেটা ভালো জানে তার কাছে সেটা দেখতে হবে, ঠিক আছে? কিন্তু কেউ কী আছে বলো তো, সব বিষয় নিয়ে ভিডিও বানাবে, দেখবে একেবারে খিচুড়ি করে ছেড়ে দেবে, সে সব জানে, সব জানতা, দিয়ে কি বলো তো, দিয়ে হচ্ছে
সঠিক ইনফরমেশান নেই, কিছু নেই, হ্যাঁ ভুলভাল একটা বলে দেবে। এই কিছুদিন আগে দেখছিলাম একজন টিচার ভিডিও বানিয়েছেন, টিচার আমি উইথ রেসপেক্ট বলছি, ভিডিও বানিয়েছেন। আচ্ছা আপনি জানেন না ঠিক আছে, তাই বলে ভুলভাল ভিডিও বানাবেন? পুলিশের পে স্কেল নিয়ে ভিডিও বানাচ্ছে, উনি আদৌ জানেন না পুলিশের পে স্কেল কী আছে, ভিডিও বানিয়ে দিচ্ছেন। সেই তিন বছর আগে না 4 বছর আগে কী সব পে স্কেল ছিল, কী সব ডিএ দেওয়া হতো, সেই নিয়ে ভিডিও বানাচ্ছে। কোথায় 4% না 6% ডিএ দেখাচ্ছে? এটা এখন আছে বলো তো? 4% 6% ডিএ এখন আছে, যথেষ্ট ইনক্রিজ হয়েছে। তো যেটা আমি জানি না সেটা নিয়ে আমি কথা বলবো না, এই বিষয়টা কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে। এই সব জানতা হওয়া বিষয়টা কিন্তু খুব বাজে। যাই হোক, আমি এই বিষয়টা একটু বলে দিই। সিগনেচার গুড ফর অ্যাপ্রুভাল বলছে, অর্থাৎ কিভাবে সিগনেচার করা উচিত এভাবে বলেছে বলেই তোমরা আবার এভাবে জড়িয়ে নিজেকে বড় রাইটার মনে করতে যেও না, বা বড় কোনো মহান ব্যক্তি মনে করতে যেও না। সিগনেচার কীভাবে করতে হয় সেটা বলে দিই। তোমাদেরকে এত গাইড করছি কেন বলো তো? আমি এই ভিডিওটা যারা দেখবে আমি মোটামুটি ভাববো যে তারা একটু মানে ইয়াং, খুব বেশি ইয়াং, তো তাদেরকে একটু ভালো করে গাইড করা দরকার। তো তোমরা ধরো তোমার নাম অমিত রয়, কথার দ্বারা বোঝো অমিত রয়, তো সিগনেচার অলওয়েজ রানিং হ্যান্ডে করবে। প্রথমটা হচ্ছে ক্যাপিটাল এ, তারপরে MIT অমিত, তারপরে টাইটেলের প্রথমটা ক্যাপিটাল, তারপর আবার স্মল, এইভাবে রানিং হ্যান্ডে অমিত রয় স্পষ্টভাবে সিগনেচার দেবে, যেন তোমাকে কোনো প্রকার কোনো অজুহাতে যেন বাদ না দিতে পারে। কারণ কমিশন যদি রিজেক্ট করে দেয় তো তোমার কিছু করার নেই, বুঝতে পারলে তো? এই জায়গাটা সবসময় মাথায় রাখবে। কি করলে রিজেক্ট হতে পারে? এই যে উল্টো করে সাইন করেছে, হবে না। এই যে এক কোনায় করেছে, সব সময় সাইন হবে এইরকম জায়গাতে, তাই না? একটা মিডল পয়েন্টে করে থাকবে। এই যে অতিরিক্ত ছোট, বোঝা যাচ্ছে না। এই যে সিগনেচারের মধ্যে এইসব কী সব ব্ল্যাক ব্ল্যাক চলে এসছে, এগুলো আসবে না, বুঝতে পারলে তো? তো সিগনেচার এগুলো সব ভ্যালিড হবে না, এগুলো ভ্যালিড হবে না। কোনটা ভ্যালিড হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই আশা করি তোমাদের ভুল হবে না। এই জায়গাটা আমি বলে দিই, ফটোর ব্যাপারটা সব থেকে বেশি ফর্ম রিজেক্ট হয় ফটোর কারণে, ঠিক আছে? ফটোর কারণে ভুলভাল ফটো আপলোড করবে না, সঠিক ইনফরমেশানটা নেবে, তারপরে ফটো আপলোড করবে। কি? ফটো উইথাউট প্লেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এইটা হলে কি হবে? রিজেকশন ফটোগ্রাফস। রিজেকশন ফটোগ্রাফস মানে ধরো ফটো নিয়েছো তুমি, ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ধরো অন্য গাছপালা ঝুলছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো ঘর বাড়ি, এগুলো করলে কিন্তু হবে না। এগুলো করলে তোমার ফটো কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর কি? ক্যান্ডিডেটস ওয়্যারিং ক্যাপস, টুপি পরে হয়তো ফটো তুলেছো, সেটা যে কোনো টুপি হতে পারে, তোমার কিন্তু রিজেক্ট হবে। আর কি? ক্যান্ডিডেটস টেকিং ফটোজ উইথাউট শার্টস, হয়তো তুমি খালি গায়ে হয়তো ফটো তুলে দিয়েছো, এটা করলেও কিন্তু তোমার ফটো রিজেক্ট হবে। খালি গায়ে তো কেউ ফটো তুলবে না, তা বলে দিয়েছে, হয়তো কেউ তুলেছে, হয়তো কে জানে। যাই হোক, আর কি হচ্ছে, মোটামুটি ফটো মোটামুটি একটু উজ্জ্বল করতে হবে। যদি উজ্জ্বল না হয়, দেখা গেল অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ অন্ধকার ছবি আধার কার্ডের মতো, তাহলেও কিন্তু সমস্যা, ঠিক আছে? আর ফটো হচ্ছে ব্লার্ড, মানে অনেক ফটো হয় যেগুলো কি বলো তো, অনেকটা সেই ঝাপসা টাইপসের হয়, যে তোমার চোখ কান মুখ কিছুই বোঝা যাচ্ছে না, এমন করলেও কিন্তু রিজেক্ট হবে। তাই সব সময় চেষ্টা করবে ফটো এবং সিগনেচার একদম প্রপারভাবে দেওয়ার, ঠিক আছে? এই যে ফটোগ্রাফ গুড ফর অ্যাপ্রুভাল, কীরকম? এটা আবার কিন্তু সেলফি তোলার মতো তুলেছে, ঠিক আছে? এখন SSCতে দেখবে ওই ফটো ব্যাপারটা একটু দিয়েছে, ঠিক আছে? একটু নিজের ক্যামেরাতে তুলতে বলছে, এরকম ছবি আছে। তো যাই হোক, চেষ্টা করবে ছবিটা যেন জেনুইন মনে হয়, সেলফি তুলছো এমনও যেন না মনে হয়, ঠিক আছে? মনে হয় যেন একটা জেনুইন ফটো দিচ্ছ, এরকম যেন মনে হয়। চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ড অলওয়েজ হোয়াইট রাখার, ঠিক আছে? এই নোটিফিকেশানে বলেছে কি বলেনি সেটা ইম্পর্টেন্ট না। একটা স্ট্যান্ডার্ড ফটো যে কোনো চাকরির পরীক্ষায় সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাই, তোমরা যারা জানো তারা এটা সঠিক বলতে পারবে, তাই না? রিজেক্ট হতে পারে কি করলে? এই দেখো, এই ফটোগুলো কখনো করবে না, যেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এগুলো করবে না। এরকম ফটো করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যারা চোখে চশমা পরো, এই চশমা খুলে দেবে, ওইভাবে দিলে কিন্তু ফটো রিজেক্ট হয়ে যাবে। যাই হোক, এখানে কিছু সার্টিফিকেটের ব্যাপার আছে, মানে হচ্ছে SC ST EWS যারা সব দেবে, তারা বিভিন্ন অ্যানেক্সার সার্টিফিকেটগুলো ভরবে, তো তাদের ব্যাপারে আমি যাচ্ছি না। এই যে লাস্ট আমি এই জায়গাটা দেখিয়ে দিয়ে তোমাদের ভিডিওটা আমি শেষ করব, ঠিক আছে?
লাস্ট এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, অনেকেই কনফিউশনে ভোগে তাই আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কোথায় গেল? স্পোর্টসের সাথে যারা যুক্ত তারা স্পোর্টসের ব্যাপারটা দেখবে, তাদের সাথে কোনো সাথ নেই, ঠিক আছে? এই ব্যাপারটা একটু দেখিয়ে দিতে হবে। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? কেউ বলবে না এত ডিটেলসে, কেউ বলবে না, বুঝলে তো? কারণ সবার মধ্যে সব কিছু তো জানা থাকবে এমন তো নয়, অনেকেই অনেক কিছু জানে না কিন্তু আন্দাজে ভিডিও বানিয়ে দেয়। লিস্ট অফ বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট, আমি একটু আগে বলছিলাম না 3 ধরনের কাট অফ হবে, একটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট। এবার হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আমারটা আছে কি নেই আমি কি করে বুঝবো, সেটার উপায় আমি বলে দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখে নিই, বাকি স্টেটের আমি দেখাচ্ছি না, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিচ্ছি। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট কোনগুলো সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং। এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা আছো তারা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের স্টুডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এরপরে আমি তোমাদেরকে দেখাবো নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট। এই যে লিস্ট অফ মিলিটেন্সি বা নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট, এগুলো কোনগুলো আছে, এগুলোর ক্ষেত্রেও আমি ওয়েস্ট বেঙ্গলেরটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলেরটা কোথায় গেল? এই যে 10 নম্বর আছে ওয়েস্ট বেঙ্গল, কেবলমাত্র একটাই আছে, সেটা হলো ঝাড়গ্রাম। আগে ছিল, অনেক আগে ছিল, তখন আরও 2-3টে ডিস্ট্রিক্টকে নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট বলা হতো, বাট সব সময় তো আর নকশাল অ্যাফেক্টেড হয়েই থাকবে না, তাই না? উন্নতিও তো হয় জায়গা। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ফুল নোটিফিকেশান আমি তোমাদেরকে বিস্তারিতভাবে তোমাদের সামনে নিয়ে এলাম। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমি জানি, বাট আমি এই ভিডিওটা বানালাম কমপ্লিট নলেজের জন্য, যাতে এই ভিডিওটা দেখার পর তোমাকে আর কোথাও ছুটতে না হয়, ঠিক আছে? এরপরেও যদি মনে হয় যে কোথাও কনফিউশন থেকে গেছে তাহলে ডেফিনেটলি কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের প্রত্যেকের রিপ্লাই করি এবং প্রত্যেকের কমেন্ট দেখি, তোমরা সেটা জানো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত নতুন ভিডিওতে।